তো এই কনসেপ্টটি শুরু করবার পূর্বে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এই সমস্ত আইডিয়া আমাদের কাছে আশা করি আছে। মানে ডিটেল জানি না, অ্যাটলিস্ট নাম তো শুনেছি আমরা এই ব্যাপারে। ফান্ডস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই টপিকটিকে নিয়ে আমরা আলোচনা শুরু করছি। সো এখানে ফান্ডস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্ষেত্রে প্রথমত একদম রোজ যেই কথাটা বলি আজকেও সেম কথা বলছি, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 72 থেকে 74টা চ্যাপ্টার রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের 12 মাস আমি তোমাদের থেকে সময় চেয়েছি। সেক্ষেত্রে পার মান্থে 6টা থেকে 7টা চ্যাপ্টার যদি আমরা কভার করি তাহলে আমরা কমপ্লিট করে নিতে পারবো। তো সেক্ষেত্রে পড়া যদি জমিয়ে রাখো তাহলে পড়া হবে না, এই কথাটা মাসের শুরুতে বলে দিলাম, আর বলবো না আবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফান্ডস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে আমরা যদি কথা বলি তাহলে এখানে ফান্ডস কত রকমের হয়, ঠিক আছে? গুড ইভিনিং। কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে? ওকে, ফাইন, তিনটে দেখতে পারলাম। এবার এই তিনটের মধ্যে ম্যাক্সিমাম তোমরা যার ব্যাপারে শুনতে পাও কনসলিডেটেড, কন্টিনজেন্সি অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়াটা খুব একটা বেশি শুনতে পাও না। সব থেকে বেশি এই জাস্ট করোনার টাইমে যেটি সবচেয়ে বেশি শুনেছো সেটা হচ্ছে এখানে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এবার এই যে কন্টিনজেন্সি ফান্ড কনসলিডেটেড ফান্ডের সাথে কি ডিফারেন্স রয়েছে এবং পাবলিক অ্যাকাউন্টের সাথে তার কি কানেকশন আছে সেই ব্যাপারে আমরা কথা বলতে চাবো। তো শুরু করা যাক পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে, ঠিক আছে? আমি আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে কথা বলছি আজকে। সো পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট কমিটির মধ্যে আমরা যদি দেখি, এই কমিটিটি ফার্স্ট টাইম সেট আপ করা হয়েছিল 1921-এ। 1921 অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এবং তার পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত এটি এক্সিস্টেন্সে আছে। তাহলে এটা ইতিহাসের প্রশ্ন হয়ে যেতে পারে, এটি ইকোনমিক্স এর কোশ্চেনও হয়ে যেতে পারে, এটি পলিটির কোশ্চেনও হয়ে যেতে পারে, তিনটের যে কোনো একটার কোশ্চেন এখানে হয়ে যেতে পারে। যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির এখানে কোন অ্যাক্টের থ্রু দিয়ে এখানে হয়েছে, তাহলে আনসার আমাদের হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। This is constituted under 2662 of the Constitution. So 266 of our Constitution. তাহলে আমাকে মাথায় রাখতে হবে 266 তার সাব ক্লজ 2। পরীক্ষাতে 266ও থাকতে পারে বা সাব ক্লজ 2ও থাকতে পারে, থাকবেই, তার কোনো গ্যারান্টি নেই। এবার এখানে এই 26 লিখেছো কেন অর্পিতা? 266। সো এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অ্যাট প্রেজেন্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 22 জন মেম্বার আছে। এই পয়েন্টটি মেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ যে 22 জন মেম্বার আছে, 15 জন রয়েছে লোকসভা থেকে, 7 জন রয়েছে রাজ্যসভা থেকে। এবার একটা লাইন যখন আমরা পড়বো সেই লাইনের যথার্থ মিনিংটিকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। কেন এখানে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে লোকসভা প্লাস রাজ্যসভা দুই জায়গা থেকেই মেম্বাররা রয়েছে? তাহলে খুবই স্বাভাবিকভাবে এখানে দুই জায়গা থেকে মেম্বারদেরকে রাখা হয়েছে যে যদি জিতে যাওয়া পার্টি, মেনলি লোকসভা থেকে বিলং করে আমরা জানি, এবার জিতে যাওয়া পার্টি যে লোকসভা থেকে বিলং করছে তারই যদি পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার হয়ে যায় তাহলে তো আরো অনেক রকম কারচুপি ঘটনা বিশেষ করে ঘটতেই থাকবে। সেই ঘটনাগুলি যাতে না ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের কম্বাইন্ড মেম্বারশিপ এখানে দরকার। ইয়েস, সো দ্যাটস ওয়াই এখানে আমরা রাজ্যসভা থেকে এখানে আমরা মেম্বারশিপকে অবশ্যই দেখব, ঠিক আছে? এবার এটা তুমি কি বলতে পারো যে রাজ্যসভার যে 7 জন মেম্বার আছে তারাই প্রত্যেকেই এখানে এখানে অপোজিশন পার্টির? এইটা কি বলা যাবে? হ্যাঁ, না। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও ভাবনা চিন্তা দেখতে হবে। যাই হোক, মোট কথা 15 জন লোকসভা থেকে আসছে, 7 জন রাজ্যসভা থেকে আসছে, তাই তুমি মাথার মধ্যে অপোজিশন পার্টি কনসেপ্টটাকে রেখো না। তাই আমি অপোজিশন পার্টি কনসেপ্টটাকে রাখছি না, এমসিকিউ সলভ করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে।
আমার এখানে কনসেপ্ট হচ্ছে 15 জন লোকসভা থেকে 7 জন হচ্ছে রাজ্যসভা থেকে। এবার এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির এই যে মেম্বাররা রয়েছে, তো এটা পার্লামেন্টারি কমিটির পার্ট। আবারও বলছি, পার্লামেন্টারি কমিটির পার্ট বললাম আমি কথাটা। এবার আমাদের প্রিপারেশনের সবচেয়ে বড় চ্যাপ্টার এবং সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার আসে যে চ্যাপ্টারটি থেকে, সেটি হচ্ছে পার্লামেন্ট। তো পার্লামেন্ট এমন একটি বিশাল বড় চ্যাপ্টার, সুবিশাল চ্যাপ্টার, কখনোই একটানা পড়ালে তোমাদের ভালো লাগবে না। তাই আমি ছোট ছোট টপিক এভাবে নেব এবং এভাবে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? এবং তার সাথে অন্যান্য টপিকের কানেকশন করে করে পড়াবো। এবার এখানে এই যে আমাদের মেম্বাররা যারা থাকবে, তো আমরা যদি দেখি পার্লামেন্টে লোকসভা রাজ্যসভা রয়েছে। লোকসভা রাজ্যসভা রয়েছে পার্লামেন্ট। এবার পার্লামেন্টে লোকসভা রাজ্যসভায় যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একদম বেসিক পয়েন্ট ওয়াইজ আমরা যদি দেখি, লোকসভা এখানে হচ্ছে গিয়ে হাউস অফ পিপল, আর রাজ্যসভার নাম কাউন্সিল অফ স্টেটস। এই বেসিক ইনফরমেশন আমরা জানি হোপফুলি। তাহলে এখানে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে থেকে যে মেম্বারশিপগুলি আমরা পাচ্ছি, একটি ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ লোকসভাররা, আর রাজ্যসভাররা ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? এইবার বক্তব্য হলো যে এরা যাই হোক না কেন, পার্লামেন্ট পরবর্তী টাইমে আমরা যখন পড়বো, লাইক পার্লামেন্ট হচ্ছে গিয়ে ধরা যাক একটা স্কুল, এভাবে আমরা ভাববো পার্লামেন্ট হচ্ছে একটা স্কুল, ঠিক আছে? এবং সেই স্কুলে যেই সমস্ত পার্টিসিপেন্টরা রয়েছে, তারা কেউ লোকসভা নামক ক্লাসরুমে বসে, আবার কেউ হয়তো রাজ্যসভা নামক ক্লাসরুমে বসে। এবার লোকসভা নামক ক্লাসরুমের আবার বিভিন্ন ভাগ আছে, এ বি সি ডি সেকশনস। রাজ্যসভারও তাই আছে, এ বি সি ডি সেকশনস। এবার সিম্পল কথা, এই যে লোকসভা এবং রাজ্যসভায় যারা পার্টিসিপেট করে, আমাদের স্কুলে পার্টিসিপেট করতে গেলে একটা বেসিক ক্রাইটেরিয়া লাগে। তো একটা ক্লাসে জয়েন করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া লাগে। তো তাহলে আমি যদি স্পেসিফিক, ইনফ্যাক্ট যারা এ নামক সেকশনে থাকতো ছোটবেলায়, ন্যাচারালি তারা ভালো স্টুডেন্ট হয় বলে। আর যারা পিছনের দিকে, ন্যাচারালি এটা হয়ে থাকে অনেক স্কুলে, বাট অনেক স্কুলে আবার রোল নাম্বার, এখানে তাদের নাম্বারের অ্যালফাবেটিক অর্ডারে সাজায়, ভ্যারি করে স্কুল টু স্কুল, বাট ন্যাচারাল জেনারেল পার্সপেক্টিভ থেকে যারা ভালো তারা এ সেকশনে পড়ে, ছোটবেলাকার গল্প, ঠিক আছে? তো ঠিক তেমনি এখানে এই যে পার্লামেন্ট নামক স্কুলের দ্বারা নির্বাচন করা হয় পরীক্ষার মাধ্যমে, যে কে কোন পার্টিকুলার সেকশনে যাবে বা কোন ক্লাসরুমে বসবে। ওকে, ফাইন, ঠিক আছে? আস্তে আস্তে ব্যাপারগুলোকে আরো আমরা ক্লিয়ার করব। ওকে, এবার এই যে মেম্বার্সরা এখানে, তাই ইলেক্টেড বাই দি পার্লামেন্ট এভরি ইয়ার। দিস ইজ ইম্পর্টেন্ট, এভরি ইয়ার। কারণ এখানে এই যে মেম্বারশিপ রয়েছে, তুমি জিতে গেলে, সাপোজ তুমি লোকসভা থেকে জিতেছো, তার মানে লোকসভা যতদিন আছে 5 বছর তুমি টিকে আছো, রাজ্যসভার ক্ষেত্রে 6 বছর তুমি টিকে আছো। বাট তার মানে এটা নয় তুমি লোকসভার মেম্বার, তুমি পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে অ্যাপয়েন্টেড হয়েছো এবং তুমি সেখানে 5 বছর বা 6 বছর তুমি টিকে থাকবে। ওকে, কি বোঝালাম? এমসিকিউতে যেন ভুল না হয়। ফাইন। এবার এখানে এই জায়গায় একই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আমি যখন তোমাদের ফার্দার পড়াবো তখন এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে একটু না হয় বক্তব্য রাখবো, বাট এটা ডিটেলে লাগে না। গুড ইভিনিং অঞ্জুম। এটা ডিটেলে লাগে না। এটা আমরা কি করতে পারি, আমরা জাস্ট এই লাইনটা আমাদেরকে মাথায় রাখতে হবে, proportional representation by means of single transferable vote। এইবার proportional representation by means of single transferable vote আর কোথায় কোথায় ব্যবহার হয় যদি আমরা ভাবতে পারি, এটা তো যখন যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন তখন আমাদের মাথায় থাকবে, বাট তোমাদের এটা এখন থেকে অ্যাপ্লাই করতে হবে। কারণ বেসিক কিছু চ্যাপ্টারের পরবর্তী টাইমে যখন যখন আমরা এক্সিকিউটিভসদেরকে নিয়ে পড়া শুরু করব, তখন তখন তোমাদেরকে ভাবতে হবে, মাথায় রাখতে হবে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি।
প্রেসিডেন্টের ইলেকশনে ব্যবহার করে থাকি, এরকম কোশ্চেন অনেক সময় আসে। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে ব্যবহার করে থাকি, যাই হোক আমি ওগুলো পড়াচ্ছি না, তাই ওগুলো নিয়ে কথা বলবো না এখন, ঠিক আছে। কিন্তু কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বারের সিলেকশনে আমার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের কনসেপ্টটা যায়। ওকে, ফাইন। এবার এখানে তার মানে আমি কি বলতে পারছি যে সিঙ্গেল কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি এখানে প্রেজেন্টেড? নো। ঠিক আছে, অল পার্টি এখানে প্রেজেন্টেড রয়েছে। আচ্ছা, দ্য টার্ম অফ অফিস অফ দ্য মেম্বার ইজ 1 ইয়ার, এটা আগেই কথা হয়ে গেল, ঠিক আছে, পার্লামেন্টই করে, এটা আগেই কথা হয়ে গেল। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এনাদের টার্ম কত, ঠিক আছে। আচ্ছা, মিনিস্টার ক্যানট বি ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ দ্য কমিটি, এটি আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি কোনো একজন মিনিস্টার, তিনি মিনিস্টার থাকেন, তাহলে তিনি কোনোভাবেই পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার হতে পারবেন না। তার অন্য চার্জ দেওয়া থাকলে তাকে এই চার্জ দেওয়া যাবে না। সিম্পল ব্যাপার, যেমন বলছি স্কুলের ক্লাস, তেমন করে ভাবো। সরস্বতী পুজো হচ্ছে, সরস্বতী পুজোয় একজনকে দায়িত্বভার দেওয়া হয়েছে ঘর সাজানোর, ন্যাচারালি তাকে কখনো টাকা তোলার দায়িত্বভার দেওয়া হয় না, ঠিক আছে। এই দায়িত্বভারগুলো একটু ভাগ ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, তুমি এটা করবে, তুমি ওটা করবে, তাই একই জনকে দুটো দায়িত্ব এখানে দেওয়া হবে না। তাই মিনিস্টার, যে কিনা দেশ সামলানোর এখানে হাত যাদের কাছে রয়েছে, সে কোনো পরিস্থিতিতেই এখানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার হবে না। বোঝা গেল হোপফুলি। এইবার এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির একটি মেম্বার যাদেরকে এই যে নির্বাচন করা হলো, 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে, এবার এনাদের জন্য একজন সিআর রাখতে হবে, ঠিক আছে, একজন তো সিআর রাখতেই হবে এনাদেরকে, নালে গিয়ে বোঝা যাবে না ব্যাপারটা কি। এবার এনাদের মধ্যে এই যে একজন সিআর এখানে রাখা হবে, এই সিআর নির্বাচন করবে কে? এবার এখানে একটা পয়েন্ট রয়েছে, একটুখানি যখন আমরা ফার্দার এখানে পার্লামেন্ট যখন যখন পড়বো, ঠিক আছে, সিআর বলতে আমি চেয়ারম্যানকে বোঝাচ্ছি, হ্যাঁ, আমি পার্লামেন্ট যেমন যেমন পড়বো আমরা স্কুলের সাথেই তাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি বলছি যে আমি একদম পার্লামেন্টকে একদম স্কুল বললাম, এটা যত তাড়াতাড়ি তোমরা মাথার মধ্যে নিয়ে নেবে তত তাড়াতাড়ি তোমাদের ভালো, ঠিক আছে। লোকসভা এবং রাজ্যসভাকে আমি এখানে ক্লাস বলেছি, এবং এদের ক্লাসের মাঝখানে এ বি সি ডি সেকশন বলেছি আলাদা আলাদা। এবার এখানে হচ্ছে গিয়ে আমার কোনো একটা পার্টিকুলার সেকশনে এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমি ধরে নিলাম, ঠিক আছে। এবার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির এখানে এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি এখানে রইলো, তার চেয়ারপারসন কে হবে, মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে হবে, কে হেড হবে এই সেকশনের। এবার ঠান্ডা মাথায় ভেবে আমাকে একটু বলো তো, যে এই যে একটা ক্লাস, যেই ক্লাসের এখানে আমি যদি দেখি এই পার্টিকুলার ক্লাস, আমি এখানে একটু লিখছি, এই পার্টিকুলার ক্লাসে দুই জায়গা থেকেই রিপ্রেজেন্টেটিভ এসছে। অনেক সময় হয় না যে জয়েন্ট ক্লাস হতো, হয় না অনেক সময় জয়েন্ট ক্লাস হতো স্কুলে ছুটি হলে বা কিছু স্টুডেন্ট কম এলে, তো সেই পার্টিকুলার টাইমে কার কথা মানা হতো বলতো? যে কিনা বেশি পাওয়ারফুল, যেই ক্লাসে ছেলেমেয়েরা বেশি পাওয়ারফুল, ঠিক আছে, ঠিক আছে, বা বিশেষ করে যেই ক্লাসে হতো ক্লাসটা তার কথা মানা হতো, ঠিক আছে, একদমই তাই। তাহলে এক্ষেত্রে দেখো, লোকসভার অথরিটি আমি এখানে বেশি দেখতে পাচ্ছি, 15 জন লোকসভার মেম্বার, ঠিক আছে। তাহলে 15 জন লোকসভার মেম্বার, তাই এখানকার চেয়ারম্যানও নিযুক্ত হবে স্পিকারের দ্বারা। ওকে, দেখো এগুলো খুবই ছোট ছোট জিনিস, তাই জন্য পরীক্ষাতে কনফিউশনটাও বেশি হয়, বাট একটুখানি ভালো করে বুঝে নিই আমরা, ঠিক আছে। আর্টিকেল তো খুব এমনি ইম্পর্টেন্ট, বাট এই যে 1 বছর ধরে অ্যাপয়েন্টেড হচ্ছে, তারা মিনিস্টাররা পার্টিসিপেট করতে পারছে না, এই গল্পগুলোর মধ্যে থেকে বোঝার চেষ্টা করো ভালোভাবে। এবার এখানে হচ্ছে গিয়ে দেখা গিয়েছে এই যে স্পিকারের দ্বারা নিযুক্ত হচ্ছে, এখানে আবার গল্প আছে। গল্পটা কি? দেখা যাচ্ছে যে 66-67 পর্যন্ত চেয়ারম্যান এখানে রুলিং পার্টি থেকে বিলং করতো, ঠিক আছে।
মানে আমার ক্লাস, আমার থেকেই রিপ্রেজেন্টেটিভ এখানে নির্বাচন করা হবে, রুলিং পার্টি থেকে এখানে বিলং করছে। কিন্তু এখানে এরকমও অনেক কেস ল আছে, সেই কেস ল গুলো আপাতত তোমাদের লাগছে না, আমরা আগে পুরো একটু এগিয়ে নিই, তারপর ইম্পর্টেন্ট কেস ল পড়বো। কিন্তু আফটার 67 এটা একটা কনভেনশন চলে আসে যে চেয়ারম্যান এখানে সিলেক্ট করা হবে ইনভ্যারিয়েবলি ফ্রম দি অপোজিশন। ঠিক আছে, তার মানে এইবার এখানে হলো গিয়ে কি, যে তোদের ক্লাসে বসলে তোরাই এখানে রোয়াব দেখাস, চলবে না, তোদের ক্লাসে আমরা যাবই না ক্লাস করতে। এবার ক্লাস কি করে হবে, টিচারকেও এটা বুঝতে হবে যে ক্লাসকে তো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাই জন্য এখানে বলা হলো আচ্ছা চলো চেয়ারম্যান তবে এখানে আমরা অপোজিশন থেকে নিব। ওকে, ফাইন। এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার মানে পাবলিকের টাকা যে অ্যাকাউন্টে আসছে সেই অ্যাকাউন্টকে যে মেনটেন করছে সেই কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এবার এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি মানে হচ্ছে সেখানে পয়সা করি যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার এই যে পয়সা করি যাচ্ছে, এই পয়সা করিকেই এখানে আমাদের গভর্নমেন্ট চালানোর জন্য লাগবে, লাগবে। আমাদের গভর্নমেন্ট চালানোর জন্য এই টাকাটাই এতটাই জরুরি, আদারওয়াইজ গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট বেড়ে যাবে। তাই গভর্নমেন্টকে খুব সাবধানে এই ফান্ডগুলোকে মেনটেন করতে হবে। সো এবার এই যে পুরো গল্পটা হলো, মানে লোকসভার মেম্বাররা রইলো, রাজ্যসভার মেম্বাররা রইলো, স্পিকার রইলো, চেয়ারম্যান, কিন্তু তার উপরেও কোনো এক ব্যক্তিকে এখানে কি করতে হবে, তার এখানে এডিট করতে হবে রিপোর্ট। মানে আজকে আমি যে মেম্বাররা ক্লাসে পার্টিসিপেট করছি, সেই ক্লাসে আমি চাইলে আমার নিজের রেজাল্ট আমি বার করতে পারি না, ক্লাস টিচার আসে বা স্কুলের টিচার যিনি আসবেন তিনি। তো এখানে এই যে পার্টিকুলার সেকশন, এই সেকশনের টিচার হচ্ছে ক্যাগ। আমি পৌঁছতে পারলাম জায়গাটাতে? হুম, আচ্ছা। এবার আমি চাইলে ক্যাক থেকে আলোচনা শুরু করতে পারতাম, তাহলে তোমরা অর্ধেক বুঝতে অর্ধেক বুঝতে না। ঠিক আছে, তাই ব্যাক ক্যালকুলেশনটা করলাম। প্রজ্ঞা আরেকবার, ব্যাপারটা হচ্ছে এই যে পার্টিকুলার কনসেপ্টটা আমরা এখনো পর্যন্ত পড়লাম, যে লোকসভার 15 জন মেম্বার, রাজ্যসভার 7 জন মেম্বার, এই মিলে টোটাল হলো 22 জন মেম্বার। এই টোটাল 22 জন মেম্বারকে নিয়ে আমরা এখানে কি করছি, এই পার্টিকুলার কমিটিটা গঠন করছি, এবং এই কমিটির যিনি চেয়ারম্যান হচ্ছেন তাকে নির্বাচন করা হচ্ছে স্পিকারের দ্বারা। ঠিক আছে, এবার এরা ভালো কাজ করছে, ফাইন। যেমন স্কুলে স্কুল হয়, ক্লাস হয়, কাজ হয়, সরস্বতী পুজো হচ্ছে, মাঠে খেলা হচ্ছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হচ্ছে, এক্সাম হচ্ছে, সবকিছুই হচ্ছে, এরা ভালোভাবে পারফর্ম করছে। এবার এই পারফরমেন্সটা এট দি এন্ড জাজ তো কেউ করবে, যে পারফরমেন্সটা কোনটা ভালো হচ্ছে, ঠিক কতটা ভালো হচ্ছে, কে দোষ করছে, কে ভুল করছে। এই যে পুরো পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে এক্সামাইন করবে অডিট রিপোর্ট, তিনি হলেন গিয়ে ক্যাগ। ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এবার the function of the committee is to examine the annual audit report of the Comptroller and Auditor General of India which are laid before the Parliament by the President. এবার ঘটনাটা আমি যেটা বললাম সেই ঘটনাটাকে এবার উল্টো করে দেখো কিভাবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে রাখা রয়েছে, মানে ওনার কাজ হচ্ছে গিয়ে অ্যানুয়াল অডিট রিপোর্ট পাবলিশ করা। এবার উনি যে অ্যানুয়াল অডিট রিপোর্ট পাবলিশ করে তার মধ্যে উনি আয়গুলো দেখে, ব্যয়গুলো ক্যালকুলেট করে। এবার ওই খাতাটা এবার গিয়ে স্টুডেন্টদের কাছে যাবে। এবার স্টুডেন্টরা বলবে না না না, এখানে আমার 1 নাম্বার বাড়বে, না 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 ওর খাতা থেকে 2 নাম্বার কেটে দিন, আমরা দুজনে 1 লিখেছি তাও ওকে নাম্বার দিয়েছেন বেশি। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে আমার মোট কথা, যে অডিট রিপোর্টটা এলো সেই অডিট রিপোর্টটাকে এক্সামাইন করা হচ্ছে। আমি না পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে প্রায়োরিটি দিচ্ছি, আমি না ক্যাগকে প্রায়োরিটি দিচ্ছি। ক্যাগ ভুল করলে পাবলিক অ্যাকাউন্ট কমিটি স্টাডি করবে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি ভুল করলে ক্যাগ স্টাডি করবে।
বাট ন্যাচারালি বলা হয় ক্যাগ আর কি রিপোর্ট জমা দেয়, সেটা এক্সামাইন করে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। ওকে, ঠিক আছে এত পর্যন্ত। এবার এই এক্সামাইন ব্যাপারটা চললো, এক্সামাইন করে ফেলার পরে এই রিপোর্টটাকে কোথাও না কোথাও তো সাবমিট করতে হবে। তো এই রিপোর্টটার সাবমিশনটা এখানে আমরা যদি দেখি, এই সাবমিশনটা কার কাছে যাবে? স্কুলে যাবে। আমার স্কুলের নাম পার্লামেন্ট, স্কুলে যাবে পার্লামেন্ট, এবং সেই স্কুলের প্রিন্সিপাল এখানে কে আছেন? প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে এই পুরো কনসেপ্টটা এখনো পর্যন্ত আমরা যা বললাম সবার সবকিছু গেল ব্রেনে। এবার এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পরে ইট মিনস এবার যিনি ক্যাগ আছেন তিনি কিছু আলাদা আলাদা রিপোর্ট পাবলিশ করেন। তাহলে কি কি রিপোর্ট পাবলিশ করেন? যদিও বা আমি এখন ক্যাগ পড়াচ্ছি না, ক্যাগের টাইমে ক্যাগ পড়াবো, কিন্তু এটা ডাবল টাইম পড়া হয়ে যাবে। এবার ক্যাগ 3টে অডিট রিপোর্ট পাবলিশ করে, কাকে? টু দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে। কারণ ক্লাস টিচারই তো এক্সামাইন করবে যে পার্লামেন্ট কিভাবে রান করছে। ডাইরেক্ট পার্লামেন্ট তো নিজে ইটসেলফ অথরিটি না, ওটা একটা অবজেক্ট। সো এক্ষেত্রে প্রেসিডেন্ট যে অডিট রিপোর্টটা এখানে ক্যাগ যে সাবমিট করছে অডিট রিপোর্টটা, সেক্ষেত্রে তারা কি কি করছে? অডিট, অডিট রিপোর্ট অন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অডিট রিপোর্ট অন ফাইন্যান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট রিপোর্ট অন পাবলিক আন্ডারটেকিং। ঠিক আছে, ওকে একদম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ফাইন্যান্স অ্যাকাউন্ট, পাবলিক আন্ডারটেকিং। এখন যতদিন না আমরা এদের ফার্দার কমিউনিকেশন করছি ততদিন তোমাদের ক্যাগের এই 3টে রিপোর্ট সাবমিশন মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ফাইন্যান্স অ্যাকাউন্ট, পাবলিক আন্ডারটেকিং। ঠিক আছে, তো এবার ক্যাগকে আমি রিপোর্ট সাবমিশন করার কথা বলছি। তো ক্যাগ এখানে কিসের রিপোর্ট অডিট করছে? মেনলি ফাইন্যান্সের রিপোর্টই অডিট করছে, তো ফাইন্যান্স কথাটা থাকবেই। কার ফাইন্যান্স? পাবলিকের ফাইন্যান্স, পাবলিক আন্ডারটেকিং থাকবেই। এবং ওকে মানে ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে কিসের জন্য? ও যাতে অ্যাপ্রোপ্রিয়েট ডেটা দিতে পারে, রাইট? তার মানে ফাইন্যান্স, পাবলিক আন্ডারটেকিং, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, মেক দিস কানেক্ট। ঠিক আছে, আশা করি মনে থাকবে। ফাইন্যান্স অ্যাকাউন্ট, পাবলিক আন্ডারটেকিং, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মেন্স লেভেলে। প্রিলিতে তোমাদের কোশ্চেন আসেই না, তোমরা জানো। প্রিলিতে শুধু জিজ্ঞাসা করা হয় প্রেসিডেন্টের নাম কি। এই বছর আশা করি প্রিলিতে আসতে পারে আমাদের প্রেসিডেন্টের নাম কি। ঠিক আছে, আচ্ছা ঠিক তেমনি ছেলে মেয়েদেরকে বোকা বানানোর জন্য মেন্সে আবার এই কোশ্চেনটাই দিয়ে দিতে পারে, ক্যাগ কি রিপোর্ট পাবলিশ করে। যারা বুঝবে না তারাই পুরো একদম গন্ডগোল করে ফেলবে। ওকে, এবার এই যে কমিটি এখানে এক্সামাইন করছে, এবার আমি যদি সিম্পল ভাবি যে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল নিয়ে ওই কমিটির যিনি হেড, মানে কে? সেই হচ্ছে ক্লাসের সিআর, সে এক্সামাইন করছে। এবার আমি জানি না তোমরা কোনোদিনও এই ঘটনা তোমাদের সাথে হয়েছে কিনা, বাট যদিও বা আমি এটা বলতে পারবো না, কোনোদিনও আমি ব্যাপারটা এক্সপিরিয়েন্সই করতে পারবো না, কারণ আমি থ্রু আউট মাই স্কুল এবং থ্রু আউট মাই কলেজ আমি সিআর ছিলাম। ঠিক আছে, কোনোদিনও আমি কোনো স্টুডেন্ট হইনি, মানে অ্যাজ সাচ ওই ফিলিংসটা আমি পাইনি। তবে ন্যাচারালি আমি দেখেছি আমার বন্ধুদের এই ঘটনাগুলো ঘটাতে, যে কোনো একজন কেউ যদি গালে হাত দিয়ে চুপ করে বসেও থাকে, তাকে ইচ্ছে করে বলছে এই সোজা হয়ে বস, গালে হাত দিয়ে বসে আছিস কেন? ঠিক আছে, তারপরে সে যদি মাথা নিচু করে শুয়েও থাকে, তারা বলছে এই ওট 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 ওট, শুয়ে থাকবি না, চুপ করে বসে থাকবি ঠিক আছে ওকে, একদম ঠিক আছে, একদম। তো আমি কিন্তু কখনোই করিনি এই সমস্ত কাজ, সত্যি আমি বলে বলছি না, আমি করিনি, আমার করার দরকার পড়েনি। সো এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে, তাহলে এই যে পাবলিক এক্সপেন্ডিচার গুলো এখানে যদি দেখতে পারি যে দ্য কমিটি এক্সামাইন পাবলিক এক্সপেন্ডিচার নট অনলি ফ্রম লিগাল and formal point of view to discover technical irregulation, but also the point of view of economy, prudence, wisdom, property to bring out the cases, waste, loss, ইত্যাদি ইত্যাদি। It means মানে পার্সোনাল
প্রফেশনাল সব জায়গাতেই সিআর এর নজর। আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমি যখন সিআর থেকেছি, মানে আমার থ্রু আউট মাই স্কুল লাইফ আমার কোনোদিনও টিফিন নিয়ে যেতে হয়নি, ঠিক আছে? আমি কোনোদিনও টিফিন নিতাম না, ঠিক আছে? আমার আমার খাবার রেডি থাকতো। সো আলটিমেটলি এই কনসেপ্টটাকে, এই ব্যাপারটাকে আমি এটাই এটাই বোঝাতে চাইলাম যে তারা সবটা দেখবে, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দেখবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। লিগাল ম্যাটার রেসপেক্টে দেখবে, কোন প্রপার্টি আসছে দেখবে, কি সমস্যা করছে দেখবে, কোথা থেকে টাকাটা এসে সেই টাকার মধ্যে যে রেজাল্টটা এলো সেটা ইকোনমিতে কি এফেক্ট ফেলছে সেটাও দেখবে, ঠিক আছে? সবটা এরা দেখবে। তো ন্যাচারালি এই টাইপের কোশ্চেন এক্সপেক্ট করাটা মানে মানে আসবে বলে মনে হয় না, তবু একবার জাস্ট রিডিং করে নিও। এবার এখানে এই কমিটির মোটামুটি একটা বেসিক আইডিয়া বুঝতে পেরেছো, তাও আরেকটু যদি গভীরে যাওয়া যাক। টু এক্সামাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অ্যাকাউন্ট অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড এনি আদার অ্যাকাউন্ট লেড বিফোর দ্য লোকসভা। তো লোকসভার লোক আছে, রাজ্যসভার লোক আছে, এরা হচ্ছে গিয়ে ওই যে অ্যাপ্রোপ্রিয়েশন, ওই যে দেখো মনে করো ক্যাগ রিপোর্ট জমা দিচ্ছে তিনটা, অ্যাপ্রোপ্রিয়েশন, ফাইন্যান্স, ঠিক আছে, আর একটা অ্যাপ্রোপ্রিয়েশন, ফাইন্যান্স, আর 3 নম্বরটা কি, পাবলিক আন্ডারটেকিং। এই যে তিনটে রিপোর্ট, এই তিনটে রিপোর্টের এই থ্রু দিয়ে অ্যাকচুয়ালি কি খরচটা হয়েছে, এবং পার্লামেন্ট তার জন্য, আমরা পরবর্তী টাইমে পড়বো, হ্যাঁ আমি আবার বলছি, এখন বেশি মাথা ঘামিও না, এখন জাস্ট এটা ভাবো। অ্যাপ্রোপ্রিয়েশন কথার অর্থ হচ্ছে গিয়ে সরস্বতী পুজোয় বলা হয়েছে 100টা গিফট কেনা হবে, এবার হিসাব চাই 100টা গিফট কেনা হয়েছে কি হয়নি, ঠিক আছে? সেই অ্যাপ্রোপ্রিয়েশন, আদেও খরচটা কত হয়েছে। মঞ্জিনিসের প্যাকেট হয়েছিল, সেই প্যাকেটে 5টা প্রোডাক্টের জায়গায় 6টা প্রোডাক্ট কি দেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি না, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েশন কনসেপ্ট, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা। এবার এই যে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কম্পেয়ার করছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার উইথ দ্য এক্সপেন্ডিচার স্যাংশনস বাই দ্য পার্লামেন্ট, মানে স্কুল থেকে দিয়ে দিয়েছে টাকা, বাট তুমি খরচা করেছো কতটা, ওকে? সেই চেকিংটা পার্লামেন্ট বলে দিয়েছে এই ঘটনার জন্য, এই এই ঘটনার জন্য এই জায়গাটা এরকম হয়েছে, ওকে? আচ্ছা, এবার এই যে ফাইন্যান্স অ্যাকাউন্ট শো দা অ্যানুয়াল রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ফাইন্যান্স মানে কি, কত পেলাম কত দিলাম, ঠিক আছে? ফাইন্যান্স, অ্যাপ্রোপ্রিয়েশন মানে কতটা আমাকে দিয়েছিল, কতটা খরচ হয়েছে, আর ফাইন্যান্সের ক্ষেত্রে কতটা আমার অ্যানুয়াল রিসিপ্ট হয়েছে এবং তার মধ্যে আমি কতটা খরচ করতে পেরেছি। এইবার এখানে এই যে অ্যাকাউন্টটাকে স্ক্রুটনাইজ কে করছে, ক্যাগ করছে, ওটা তো ক্যাগের কাজ, ওটা তো এদের কাজ না, স্ক্রুটিন করবে ক্যাগ। এবার ক্যাগ যে রিপোর্টটা জমা দেবে, ওই রিপোর্টটাকে আবার ওরা চেক করবে, ঠিক আছে? যদি কোনো গন্ডগোল হয় ক্যাগকে আবার জানাবে। এবার এখানে দেখো, এই যে পয়েন্টটাতে এখানে যে কথাগুলো মেনশন করা রয়েছে, যে যেই কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে সেই পার্টিকুলার সার্ভিস বা পারপাসের জন্যই কি টাকাটা খরচ হয়েছে, সেটা লিগালি চেক করতে হবে, ঠিক আছে? এক্সপেন্ডিচার কনফার্ম টু দ্য অথরিটি দেন গভর্নস ইট। তো আলটিমেটলি এটা যখন আমরা ক্যাক করব তখন আমরা দেখব, এবং এভরি অ্যাপ্রোপ্রিয়েশন হ্যাজ বিন মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিলেটেড রুল। মানে ধরো সাপোজ আমি একটা কিছুর জন্য অ্যাপ্রোপ্রিয়েশন দিলাম, তারপরে তার রেসপেক্টে আবার অ্যাপ্রোপ্রিয়েশনের দরকার পড়লো, ইট ডাজেন্ট মিন কি আগের সাথে তার কোনো পরেরটার কানেকশন থাকবে না, আগেরটার সাথে পরেরটাকে অ্যাড করে জুড়ে আমরা সেইভাবে কানেক্টেড থাকবো, ওকে? রিঅ্যাপ্রোপ্রিয়েশন সেই রিলেটেড রুলে থাকবে, সেটা আলাদা করে হবে না। ফাইন, ফাইন, ইয়েস। এইবার to examine the accounts of state corporation, trading concern, manufacturing project, audit report of CAG on them, except those public undertaking which are allotted to the committee on public undertaking। এই পয়েন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।
ঠিক আছে, বুঝার জন্য পয়েন্টটা কি বলতে চাইছে, টু এক্সামাইন দ্য অ্যাকাউন্টস অফ স্টেট কর্পোরেশন। তো স্টেট কর্পোরেশনের অ্যাকাউন্টকেও এক্সামাইন করছে, ডিফারেন্ট ট্রেডিং কনসার্ন হোক, ম্যানুফ্যাকচারিং হোক, এবং ক্যাগের রেসপেক্টে। এবার দেখো অনেক সময় অনেক কমিটির ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়। এবার কিছু কাজ যদি পাবলিক আন্ডারটেকিং এর কমিটির উপর যেটা অ্যালট করা, সেই কাজটা তো আবার এরা করবে না, ঠিক আছে, সেই স্পেসিফিক কাজটা তো আবার তোমার পাবলিক অ্যাকাউন্ট কমিটি করবে না। পাবলিক আন্ডারটেকিং এবং পাবলিক অ্যাকাউন্ট ডিফারেন্ট। তো ফার্দার আমরা পার্লামেন্টের ডিফারেন্ট কমিটি পড়বো, সেখানে আরো ক্লিয়ার হবে। তো কনসেপ্ট ওয়াইজ সিম্পল কথা, যেই কাজ দিয়ে রাখা হয়েছে পাবলিক আন্ডারটেকিং কে, সেই কাজ কিন্তু এখানে এরা করছে না, ঠিক আছে। পাবলিক আন্ডারটেকিং এর কাজ পাবলিক অ্যাকাউন্টস কমিটি করবে না, ঠিক আছে। না, এই অ্যাজ সাচ আমরা যদি বলি, এগুলো সবই আমি রিপোর্ট পাবলিশের কাজ, সপ্তর্ষি সবই আমার ক্যাগেরই পার্ট। ক্যাগ রিপোর্ট জমা দেয়, ঠিক আছে, অডিট করে যা আসছে যা যাচ্ছে না, তার মধ্যে থেকে এবার ভাগ থাকে কোনটা কাকে নিয়ে কথা হবে বা হবে না। আমি আরেকটু ব্রডার যাব, আমি যাব ব্যাপারটাকে এইভাবে নিয়ে। ধরা যাক ওই যে আমি সেকশন বললাম, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, এরা এক একটা কমিটি বললাম আগেই। এবার এই এক একটা কমিটির এক একটা আলাদা আলাদা খরচ থাকবে, তো আসা যাওয়া এক একটা আলাদা আলাদা হবে তো, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা কমিটির আসা যাওয়ার পুরোটাই অডিট করছে ক্যাগ। ওকে, এইবার ক্যাগ এখানে 3টে রিপোর্ট পাবলিশ করছে, কথা হলো 1 2 3। এবার এই 1 2 3 রিপোর্ট যেটা পাবলিশ করছে, হতে পারে ডি এর একটা রিপোর্ট ক্যাগ পাবলিশ করছে স্পেসিফিক। এবার ডি এর জন্য স্কুল থেকে বলেছে যে এই কাজটা স্পেসিফিক্যালি ডি তুমিই করবে, তখন সেক্ষেত্রে ক্যাগ আবার তার ব্যাপারে এখানে এই পার্টিকুলার জায়গা থেকে বা অন্য সেকশন তার ব্যাপারে কথা বলতে পারবে না, ঠিক আছে। ন্যাচারালি ক্যাগ বলতে পারে, কারণ ক্যাগ ওভারঅল আইডিয়াটা করে, এবিসি করতে পারবে না, ঠিক আছে। এবার দেখো আলটিমেটলি একটা কথা মাথায় রাখবে, ক্যাগ যা যা করছে তাকে রিচেক করার দায়িত্ব এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির, ঠিক আছে। তো দেখো অটোনোমাস সেমি অটোনোমাস বডির যে অ্যাকাউন্ট আছে, সেটা যেটা কন্ডাক্ট করা হয় ক্যাগের দ্বারা অডিট, এরা সেটাও এক্সামাইন করে। the to consider the report of CAG relating to the audit of any receipt or examine the accounts of store and stock anywhere, ঠিক আছে, যেটার মধ্যে আমাদের পার্লামেন্টের অথরিটি আছে। এবার টু এক্সামাইন দ্য মানি স্পেন্ড অন এনি সার্ভিস ডিউরিং আ ফাইন্যান্সিয়াল ইয়ার ইন এক্সেস অফ অ্যামাউন্ট গ্রান্টেড বাই দি লোকসভা ফর দ্য পারপাস in the fulfillment of above function. The committee is assisted by the CAG. In fact, CAG acts as a guide, friend, philosopher of the committee. এদেরকে তো মিলিত হয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ এরা কাজ করতে কখনো পারবে? কোনো পরিস্থিতিতেই এরা কাজ করতে পারবে না। এ যদি বলে আমি কি খরচা করেছি তোমায় দেখাবো না, ও যদি বলে আমি যে রিপোর্টটা পাবলিশ করেছি এই পার্টিকুলার পার্সনটার কাছে সেই রিপোর্টটা যাবে না, এরকম করে হবে না। তাই এনাদের মধ্যে একটা মেলবন্ধন থাকতে হবে। সো একটা প্রশ্ন আসে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির এখানে গাইড, ফ্রেন্ড, ফিলোসফার কে, এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। ক্যাগ, হ্যাঁ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির অপশনে আসে প্রেসিডেন্ট, বাট না, উত্তর কিন্তু প্রেসিডেন্ট নয়। ফিলোসফার গাইড করছে, ক্যাগ গাইড করছে। এবার আমায় বলো ঠিক আছে না? হুম, পুরোটা ঠিক আছে? তারপর তো তোমাদেরকে বলাই রয়েছে। আর এই মান্থে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ ক্লাস অনেক গ্যাপে গ্যাপে রয়েছে, তোমাদের কোনো অশান্তি হওয়ার কথা নয়। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে আছে? 4 তারিখে আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে পুরো স্টোরিটা আমরা শুনলাম, এবং এই স্টোরিটা শুনে আমাদের এই পুরো স্টোরির মধ্যে কি কি লিমিটেশন বোধ হচ্ছে নিজেরা বলো, মানে ভাবার চেষ্টা করো, দেন রেইজ ইউর হ্যান্ড, আমি শুনে নিচ্ছি কি কি লিমিটেশন বোধ হচ্ছে।
লিমিটেশন বলতে সবকিছুরই তো কিছু না কিছু ঘাটতি থাকে। তো এই যে অথরিটিটা আছে, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা এই ক্যাগ মিলে যে কাজ করছে, কি মনে হচ্ছে তাদের মধ্যে খামতি কি আছে, ড্রব্যাক? ওকে, বলো সমদীপ। ম্যাডাম, সব থেকে বড় ড্রব্যাক আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে মানে এখন তো অনেকটাই চেঞ্জ হয়েছে সেই জিনিসটা, কিন্তু আগের দিকে যদি আমরা দেখতে পাই যে মনে হচ্ছে যে একটা এক্সপার্ট কমিটি জিনিসকে রিভিউ করছে, একটা অ্যামেচিওর কমিটি, ঠিক আছে? মানে এক্সপার্ট বলতে ক্যাগের কাজ যেটা রয়েছে সেটাকে রিভিউ করছে, আবার অ্যামেচিওর মানে হচ্ছে যে অ্যামেচিওর বলাটাও ঠিক হবে না, ঠিক অনেকটা, কিন্তু তাও মনে হচ্ছে যে ক্যাগের রেসপেক্টে অনেকটাই বেশি অ্যামেচিওর রয়েছে ইয়েরা, মানে যারা ক্যাগের কমিটির মধ্যে রয়েছে সেটা। ঠিক আছে, এটা আমার মনে হলো যে এটা একটা ড্রব্যাক হতে পারে। ঠিক আছে, সবসময় সবকিছু জিনিসকে ঠিকঠাক ভাবে তারা বিশ্লেষণ করে অতটা মানে রিভিউ করতে পারবে কিনা সে জায়গাটা একটা হাত থেকে যাচ্ছে। তাছাড়া আরো কিছু জিনিস একটু মাথায় আসছে, আমি একটু পরে বলছি, ঠিক আছে? আমরা এটা ফার্স্ট মনে হলো, বলে দিলাম। বেশ, বাকি কার অন্য কিছু? ইয়েস, ট্রাই, শুভম। ম্যাম আমার ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ম্যাম আমার একটা জিনিস মনে হলো, এই যে মানে মধ্যিখানে প্রসেসটা মানে ক্যাগ এডিট করছে, মানে অডিট করছে এবং সেটা পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে যাচ্ছে, বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি যে রিপোর্টটা পেশ করছে ওটা ম্যাম ক্যাগের কাছে যাচ্ছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি অ্যাজ সাচ কোনো রিপোর্ট পাবলিশ করে না, ওই ক্যাগ যেটা দেয় ওটাকে রিভিউ করে ওরা জমা করে। হ্যাঁ ম্যাম, এটা আমার মনে হচ্ছে যে ম্যাম এটা তো মানে সাধারণ মানুষের মাঝখানে প্রসিডিওরটার ব্যাপারে কিছুই জানতে পারছে না, মানে এটা নিজেদের মধ্যেই ইন্টারনালি একটা ব্যাপার হচ্ছে, তো এটাও একটা ড্রব্যাক হতে পারে। রাইট টু রাইট টু একটা আছে, আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আচ্ছা আচ্ছা ম্যাম, বাজেটের ক্ষেত্রে যেমন সবার সামনে যে জিনিসটা পেশ করা হয়, তো ওই ক্ষেত্রে তো ম্যাম মনে হয় না যে সবার সামনে পেশ করা হয় বলে। আচ্ছা, ঠিক আছে, দেখছি শুভশ্রী কি বলছে। থ্যাংক ইউ, বলো। হ্যাঁ ম্যাম, বলছি এটা যখন পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেক করছে তখন অলরেডি খরচটা হয়ে গেছে। তো খরচটা যদি হয়েই যায় তো তারপরে চেক করার পরে সেই এক্সপেন্সটাকে তো আমরা আটকাতে পারছি না, এটা একটা বড় ড্রব্যাক আমার মনে হয়। আর যেটা হচ্ছে মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে মানে ওরা কোনো লিমিটেশন প্রোভাইড করে না যে এই লিমিটেশনটার মধ্যে আপনারা খরচ করতে পারবেন কি পারবেন না। তো সেটা মানে তারপরে তারা যখন চেক করছে তখন সেই মানে তাদের মানে ইয়েগুলো লিমিটেশনটা দিয়ে আর কোনো কাজটা সেটা হয় না, কারণ তখন অলরেডি আমাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যায়। আর একটা হচ্ছে মানে এরা যখন মানে চেকটা করে সেটা ডে টু ডে হয় না। তো ডে টু ডে না হওয়ার জন্য একটা বিশাল টাইম গ্যাপের পর যখন এরা চেক অ্যান্ড ব্যালেন্স করছে, তো তখন দেখা যাচ্ছে মার্কেটে একটা বড় রকম ক্ষতির সম্ভাবনা গভর্নমেন্টে দাঁড়িয়ে গেছে। তো এইগুলো আমার মনে হয়েছে ম্যাম ড্রব্যাক। গুড। মনীষা। হ্যাঁ ম্যাম, শুভশ্রী যেগুলো বলছিল আমি ওটাই বলতে চাইছিলাম যে ওরা ডে টু ডে চেক করে না। এবং ম্যাম এটা এটা তো কোনো এক্সিকিউটিভ বডি নয়, তো এদের অর্ডার বা কিছু গাফিলতি বেরোলে দ্যাট ইজ নট বাইন্ডিং অন দ্য মিনিস্টার না, মানে যারা খরচা করছে, মানে এদের অর্ডার তো মোস্ট মিনিস্টারই না, স্পেশালি অ্যাডভাইস। এরা তো মিনিস্টারই না, বাইন্ডিং অন দ্য মিনিস্টার কেন আসছে? না, বাইন্ডিং অন দ্য মানে মিনিস্ট্রি, মানে মিনিস্ট্রি। হ্যাঁ। আর মানে অ্যাডভাইসারি কাইন্ড অফ বলতে থাকে এরা, তো এদের তো অব্লিগেটরি না যে যেটা বলতে এরা কিছু চাইছো অর্ডার যে দিলে। খরচ যেটা দেওয়া হচ্ছে তার থেকে বেশি এরা চাইলে খরচ করে ফেলতেই পারে, রাইট? হ্যাঁ, এবং সেই অলরেডি খরচ হয়ে যাওয়া জিনিসটাই তো এরা চেক করছে, তো ততক্ষণই ইটস ডান। ওকে, তো তো ওইটা একটা হতে এখানে পারে। একটা পয়েন্ট, যে খরচ তারা বেশি করতে পারে না, ঠিক আছে, তার জন্য ব্যবস্থা আছে। ঠিক আছে, কি আছে দেখা যাক, সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, যা যা বলেছো সেক্ষেত্রে অনেকগুলোই ঠিক বলেছো। তো এখানে তবুও লিমিটেশন যেগুলো রয়েছে, যেটা যেটা আমরা শুনলাম সেটার সাথে একটু কানেক্ট করি। তো ইট ইজ নট কনসার্নড উইথ দ্য কোশ্চেন্স অফ পলিসি ইন আ ব্রডার সেন্স। ঠিক আছে, মানে আমার কোনো একটা পার্টিকুলার, ওই কথাটা যেটা হয়, লাইক কোনো একটা কিছুর জন্য খরচ করার কথা হচ্ছে, যে সব সময় যে সেটাই হবে সেটা নয়।
শুভশ্রী যে পয়েন্টটা বললো এবং মনীষা যেটা বললো, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পোস্টমর্টম এক্সামিনেশন এখানে হচ্ছে, খরচ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবার এই কথাটা এগেইন, এটা ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন হয় না, একদমই ঠিক। আচ্ছা, ইট রেকমেন্ডেশনস আর অ্যাডভাইজারি, এটা যেটা কিনা অভিপ্সা বললো, নট বাইন্ডিং অন মিনিস্টার্স, দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি জানি না বাইন্ডিং কিসের রেসপেক্টে বলেছে, বাট দিস ইজ দি অ্যাকচুয়ালি আগের দুটো বা তিনটে পয়েন্টকে যদি আমি ভেবে নিই, ধরো এখানে এদেরকে আমি একটা রিপোর্ট পাবলিশ করতে বলছি, ঠিক আছে, রেকমেন্ডেশন দিচ্ছে তারা যে এই জায়গাটা এরকম ভাবে খরচা করুন, ওই জায়গাটাতে ওই প্ল্যানটা করুন, আমাদের কাছে টাকা আছে, আপনারা ওই স্কিমটাতে ওই অ্যাপ্রোচটা নিন। এবার এই মিনিস্টাররা সেই কথাটাকে যদি নাই শোনে, তাহলে এদের হাতে দায়িত্ব দেওয়ার মানেটা কি? তাই না? তাহলে তো পাওয়ারই নেই। ঠিক আছে, it is not vested with the power of disallowance of expenditure by the department, মানে disallowance মানে তুমি কাজ করছো না ঠিক করে, তোমায় আমি পয়সা দিব না, এই কথাটা বলতে পারে না। ঠিক আছে, and এই কথাটাও মেবি মনীষা বা কেউ একজন বললে, ইটস নট অ্যান এক্সিকিউটিভ বডি, হেন্স ক্যানট ইস্যু অ্যান অর্ডার, only the parliament can take a final decision on its finding। ঠিক আছে, তার মানে পার্লামেন্টের ক্যাগ ফাইনালি রিপোর্ট দিল, ঠিক আছে, সেই রিপোর্টটাকে এরা চেক ব্যাক করলো, সেই রিপোর্টটা পৌঁছালো প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সেটা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করলো, ওই পার্লামেন্টে যতক্ষণ না পৌঁছাচ্ছে এইগুলো শুধুমাত্র একটা প্রসেস, নাথিং এলস। এবার এট দি এন্ড পার্লামেন্ট যা ডিসিশন নেবার নেবে, কেন আসল কথা কি, স্কুল যা ডিসিশন নেবার নেবে, এই জন্যই আমি পার্লামেন্টকে স্কুল বলেছি। স্কুল অথরিটি যা ডিসিশন নেবার নেবে, কোনো একটা পার্টিকুলার ক্লাসে, কোনো একটা পার্টিকুলার সেকশনে যাবতীয় যা যা হচ্ছে বা হচ্ছে না সেটা নিয়ে জাজমেন্ট করার ক্যাপাসিটি কারোর নেই। ঠিক আছে, ওকে না, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যদিও বা এই কোশ্চেনটা তোমাদের জন্য WBCS এ আসবে না, বাট ক্যাগের অথেন্টিকেসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির অথেন্টিকেসি নিয়ে কথা হয়, এবং তুমি যে কথাটা বললে যে পাওয়ার দেওয়া থাকলে করাপশন হতো না, যেখানেই পাওয়ার আছে সেখানেই করাপশন আছে, ওটা মানে নয়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ডি নাম্বার পয়েন্টটা আরেকবার, ইটস রেকমেন্ডেশন আর অ্যাডভাইজারি নট বাইন্ডিং অন দি মিনিস্টার। এটার মানে হচ্ছে যে এই যে কমিটির যে মেম্বাররা রয়েছে, তারা কোনো না কোন, তারা তো নিজেরা মিনিস্টার নয়, রাইট, তারা তো নিজেরা মিনিস্টার নয়, তারা মিনিস্টারদেরকে অ্যাডভাইস দিবে। ঠিক আছে, এবার মিনিস্টাররা সেই রিপোর্টটা মানবে কি মানবে না, এটাই তো কোশ্চেন মার্কের ব্যাপার। ঠিক আছে, তো এইবার আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে একদিন একদিন করে আনসার করা যাবে আনজুম। ঠিক আছে, একটা একটা করে আজকে আমি একজনের আনসারটা করব, শুভমের আনসারটা, শুভম কোশ্চেনটা মাথায় রাখবে, তোমার কোশ্চেনটাও খুব সুন্দর একটা প্রশ্ন, কোশ্চেনটা তুমি মাথায় রেখো। ঠিক আছে, কোশ্চেনটা মাথায় রেখো, নাহলে সব কোশ্চেন হারিয়ে যাবে। আচ্ছা, গভর্নমেন্টের রেভিনিউ মানেটা কি? গভর্নমেন্টের রেভিনিউ এখানে রেফার্স টু অল ইনকাম অফ গভর্নমেন্ট ফ্রম ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স সোর্সেস, রাইট? ঠিক আছে, ট্যাক্স দিয়েও ইনকাম হয়, নন ট্যাক্সের ইনকাম হয়। These funds are used for government expenditure. এই যে ফান্ড আর ইউজড ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমি যা রোজগার করব তার থেকেই তো খরচা করব, তো গভর্নমেন্ট রোজগার করে ট্যাক্স এন্ড নন ট্যাক্স সোর্সের থ্রু দিয়ে, তার থেকেই খরচা করে। গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড স্পেন্ডিং আর ইম্পর্টেন্ট বিকজ ফিসকাল পলিসি রয়েছে, এটা নিয়ে আর কথা আলাদা করে বলবার দরকার নেই। এবার রেভিনিউ মানে যা যা পাচ্ছে, ট্যাক্স থেকে, কাস্টম ডিউটি থেকে, স্টেটের থেকে, ক্যাপিটাল রেভিনিউ থেকে, এটা আমরা আরো ক্লিয়ার করব যখন আমরা ইকোনমিক্স এর বাজেট করব। আর রেভিনিউ মেনলি টু টাইপের সোর্স থেকে আসছে, এই কথাটা যেটা এলো, তো সিম্পল কথা, জাস্ট এটা মানে ইকোনমিক্স এর পুরো ভাষা, ক্যাপিটাল রিসিপ্ট কি কি আছে না আছে, যতক্ষণ না সেটাতে যাচ্ছি ততক্ষণ এই কনসেপ্টটা ক্লিয়ার হবে না তোমাদের। এইবার পরে দুটি ছোট ছোট টপিক আছে, একটি হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, আর একটি হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া।
এবার এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এবং কন্টিনজেন্সি যে ফান্ড অফ ইন্ডিয়া যেটি রয়েছে, তো সেক্ষেত্রে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হচ্ছে 266-র 1, উপরেরটা কত পড়েছিলাম 266-র 2, 266-র 1 কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির মধ্যে আমি কোথাও কিছু আসার কথা বলেছি? আমি বলেছি ওরা খবর টবর নেয়, তাই তো, বাট ওদের মধ্যে কিছু আসে, জমা হয়, এই রিলেটেড কিছু কথা হয়েছে না তো, রাইট? ওকে, এবার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া নামের মধ্যেই আছে ফান্ড, হ্যাঁ? সো এর মধ্যে তার মানে কিছু না কিছু ফান্ড যুক্ত হবে। ওকে, so among the several government account, the consolidated fund of India is most crucial, most। কেন? কারণ হচ্ছে consolidated fund of India is the account of the revenue of the government received via income tax, custom, central excise, non-tax revenue। মানে ওই যে গভর্নমেন্টের রেভিনিউ আমি পড়লাম, সেই রেভিনিউর যে প্রত্যেকটা টাকা ট্যাক্স নন ট্যাক্স ফরম্যাটে যা আসছে পুরোটাই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে আসছে। ওকে, এবং ওই টাকা থেকেই আমি এক্সপেন্ডিচার করব, সেই যে এক্সপেন্ডিচারটা করব সেই টাকার খরচটাও এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকেই হবে। তার মানে আসবে এতে, যাবে এ থেকে। এবার এই হিসাবটাই করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ঠিক আছে? আমার যত ইনকাম হচ্ছে সে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতেই আসছে, আর যত আউটগোয়িং হচ্ছে সেটাও আমার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকেই যাচ্ছে। ওকে, এবার এর থ্রু দিয়ে আমরা বলতে পারি গভর্নমেন্টের এনি ইনকাম, এনি মিনস এনি, ঠিক আছে? গভর্নমেন্ট লোন দিয়ে সুদ পেতে পারে, ট্রেজারি বিল বিক্রি করতে পারে, ট্রেজারি বিল আমরা পরে পড়বো, ফরেন গভর্নমেন্ট থেকে বড় করতে পারে। সমস্ত ইনকাম কোন খাতাতে আসছে? মানে এই ফান্ডে আসছে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। সিম্পল পয়েন্ট। এবং আমাদের যাবতীয় যা যা খরচা হচ্ছে, মিনিস্টারদের মাইনা দেবে, প্রেসিডেন্টের মাইনা দেবে, জাজের মাইনা দেবে, রোড বানাবে, এই করবে, ওই করবে, হোয়াট এভার দ্য এক্সপেন্ডিচার আর ফ্রম কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? সিম্পল ব্যাপার। এইবার এই যে খরচটা করব, স্কুলের পারমিশন নিতে হবে তো, তাহলে কোনো পরিস্থিতিতেই গভর্নমেন্ট উইথড্র করতে পারবে না এখান থেকে একটা পেনি উইদাউট দি অ্যাপ্রুভাল অফ দি পার্লামেন্ট, ঠিক হ্যাঁ? ইয়েস, এগেইন পার্লামেন্ট বস হয়ে গেল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির ওখানেও পার্লামেন্ট বস হয়ে গেছে, এখানেও পার্লামেন্ট বস হয়ে গেল। আচ্ছা, এইবার এসেনশিয়ালি এই পয়েন্টটাকে নিচে আমি সামারাইজ করছি, পরে কি বলছি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার রেসপেক্টে কন্টিনজেন্সি পরে কথা বলছি। এবার এই যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, আমি ছোট করে দিচ্ছি, এই যে প্রত্যেকটা খরচ এখান থেকে যায়, ওরকম ভাবে না মুখস্থ করতে যাবে না, হ্যাঁ, বোকার মতো, ফাইন? মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? যাবতীয় যা খরচ, আমি প্রথমেই বলে দিলাম, যাবতীয় যা খরচ, ঠিক আছে, সমস্ত কিছু যাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এবং গভর্নমেন্টের যাবতীয় যা আয় সবই আসবে এখানে। ওকে, সিম্পল ব্যাপার। শুধু 266(2) এটা মাথায় রাখবে,
আর পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এখান থেকে পয়সা কড়ি বার করা যাবে না, এটা মাথায় রাখবে। আয়ও আসে এখান থেকেই ব্যয় যায়, এটা মাথায় রাখবে। আরেকটা পয়েন্ট, ফরেন থেকে যা টাকা ধার নেয় সেটাও এখানে আসে, এই কোশ্চেনটা আসে, মানে ফরেন গভর্নমেন্টের থেকে যা ধার নেয় সবটাই এখানে আসে, ঠিক আছে। আর 266 এক, এটা 266 এক উপরে 266 ঠিক আছে, কারণ দুজনের কাজ তো কানেক্টেড। কারণ কিভাবে কানেক্টেড এবার আসবো আমরা পয়েন্টটাতে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে এই ঘটনা হয়ে গেল। এইবার উপরে একটা লাইন আমি বাকি রাখলাম, সেই লাইনটা আমি এসে বলছি, ঠিক আছে। ব্রেক নিয়ে আসি। তাহলে 266 এক হলো, 266 দুই হলো, ফাইন, ঠিক আছে। এবার এটা আশা করি মাথায় থেকে যাবে যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াটা সেকেন্ডে আছে, পিডিএফ এর উপরে আছে পাবলিক অ্যাকাউন্টস, এটা থেকে যায় দেখবে মাথায়, ঠিক আছে। তাই জন্য এই গন্ডগোলটা কিন্তু করে ফেলতে পারো পরীক্ষাতে। 266 কিন্তু পাবলিক, ঠিক আছে, ওকে। আর এক হচ্ছে কনসলিডেটেড ফান্ড, ফাইন। কেন এটা এভাবেও মাথায় রাখতে পারি আমরা, ও অভিপ্সা যেটা বললো সেটা হতে পারে, অথবা এটা মাথায় রাখতে পারে 1 নম্বর খাতায় যা আসবে যা যাবে সেটা 1 নাম্বার হিসাব রাখবে। রোল নাম্বার যার 1, সে ভালো ছেলে ভালো মেয়ে, সে হিসাব রাখবে, ঠিক আছে, এরকম কিছু একটা ব্যাপার। আচ্ছা, এবার ফার্দার কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কন্টিনজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড মানে এখানে বিয়ে বাড়ি আছে, আগে থেকে টাকা দরকার, এই যে সামনে পুজো আছে, আগে থেকে টাকা দরকার, গার্লফ্রেন্ডের গিফট লাগবে, জন্মদিন আছে, আগে থেকে টাকা দরকার, ঠিক আছে। এই সবার আগে শুভম হাসলো, তার মানে শুভমের অনেক খরচা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই যে খরচগুলো, এই খরচগুলোকে সামলানোটা দরকার, ঠিক আছে। এই খরচগুলোকে সামলানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যেই খান থেকে এই টাকাটা যায় সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। আমরা বাড়িতে ঘটে টাকা জমিয়ে রাখি, তো কিসের জন্য রাখি? অসময়ে পাবো বলে, ঠিক আছে, ইমার্জেন্সিতে। ঠিক তেমনি আমাদের গভর্নমেন্টও একটা ফান্ড এরকম সরিয়ে রাখে, ঠিক আছে। শুভশ্রী, আমার হচ্ছে ইমার্জেন্সিটা হচ্ছে ঠিক তখনই হয়ে যায়, মানে আমার ছোটবেলা থেকে এটা স্বভাব, ইমার্জেন্সি ঠিক যখন হয়ে যায়, মানে হঠাৎ করে মনে হলো সিঙ্গারা খাবার খুচরো টাকা নেই, ওটাই হয়ে গেল কন্টিনজেন্সি ফান্ড আমার, ফাইন। সো কন্টিনজেন্সি একটা নেগেটিভ ইভেন্ট এবং কনস্টিটিউশনে কন্টিনজেন্সি ফান্ডের প্রভিশন আছে 267 এক। এখানে আমাদেরকে বলছে যে কর্পাস একটা অ্যামাউন্ট তৈরি করে রাখবে, ঠিক আছে, ওকে। কর্পাস একটা অ্যামাউন্ট তৈরি করে রাখবে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। এগেইন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর চার্জে থাকে। এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমাদের অনেকের মনে হতে পারে আরে প্রেসিডেন্টের হাতে তো হিব্বি ক্ষমতা, বাট আসলে রিয়েলিটি কিন্তু সেইটি নয়। কারণ কারণ হচ্ছে গিয়ে যাবতীয় যা কিছু প্রেসিডেন্ট করবে সমস্ত কিছুই এখানে কনসালটেশন উইথ দ্য গভর্নমেন্ট করবে, সেই পার্লামেন্ট, ঠিক আছে। সো প্রেসিডেন্টের থ্রু দিয়ে হবে, প্রেসিডেন্টের হাত দিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা, এগেইন গভর্নমেন্ট ক্যানট উইথড্র ফান্ড উইদাউট দ্য অথরাইজেশন অফ দ্য পার্লামেন্ট। এইবার সাপোজ যদিও বা এটা হয়তো আমাদের জীবনে পসিবল হয় না, বাট হওয়ানোটা উচিত, বাট আমি চেষ্টা করি। ধরো কোনো একদিন সিঙ্গারা খাওয়ার জন্য 10টা টাকা বার করলাম, পরের দিন বাজার গেলাম 20টা টাকা পাইলাম, ঠিক আছে, সেই 20টা টাকা রেখে দিলাম।
আবার এবার এদের নিয়ম হচ্ছে গিয়ে 10 টাকা যদি তুমি কর্পাস অ্যামাউন্ট থেকে বার করো 10 টাকাই তোমাকে রেখে দিতে হবে, এক্সট্রা টাকার কথা বলছে না, ঠিক আছে। এইবার ইট ইজ ওয়ান অফ দ্য 3 ক্যাটাগরি যার থ্রু দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকাউন্ট এখানে কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট মেনটেন করে, ওই কন্টিনজেন্সি, তারপরে হচ্ছে গিয়ে আমরা পড়লাম হচ্ছে কনসলিডেটেড পাবলিক অ্যাকাউন্ট, এই তিনটাই পার্ট। একটা পার্ট এই যে মেনশন করা রয়েছে বাকি দুটো। তার মানে এইটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে ধরো তুমি তোমার থেকে আমি তুমি না তোমার থেকে আমি 10 টাকা নিয়েছি, ঠিক আছে, ঝালমুড়ি খাওয়ার জন্য। এবার তুমি আমায় বললে এই খাতায় 10 টাকা ছিল, এই 10 টাকা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। তাই পরের দিনকে তুমি আমাকে 10 টাকা আমার ইমার্জেন্সিতে দিয়ে তারপরের দিন 10 টাকা আবার আমার থেকে নিয়ে নেবে, ঠিক আছে, সেই টাকাটাই রাখতে হবে। ওকে, একদম ধারের মতন, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে যে any expenditure income incurred from this fund require a subsequent authorization from the parliament, এই যে এখানেও কোনো টাকা বের করতে পারবে না অথরাইজেশন ছাড়া। এই নাম্বারটা নাম মানে লাইনটাকে অন্যরকম ভাবে ঘুরিয়ে বলা রয়েছে, এক্সপেন্ডিচার করলে এখান থেকেই বার করে নিতে হবে। এইবার মজার ব্যাপার, যদি আমার এখানে আমরা যে ঘটের কনসেপ্টটা বললাম, আমার পিগি ব্যাংক ধরো আছে, তো এই যে পিগি ব্যাংক আছে, এই পিগি ব্যাংকে এখানে হচ্ছে গিয়ে আমরা টাকা ঢালতে থাকি, আমরা কি জানি কত টাকা এর মধ্যে ঢালবো? না। কিন্তু ধরো সাপোজ এমন একটি পিগি ব্যাংক হলো যেই পিগি ব্যাংকে আগে থেকেই জানা আছে যে এইখানে 10,000 টাকাই ম্যাক্সিমাম ধরবে, ধরো সাপোজ এরকম কোনো একটা ফান্ড হলো, হতেই পারে এরকম কোনো আমরা জানি না হয়তো, ঠিক আছে, ক্যাপাসিটিটা আগে থেকে জানা আছে। তো আমার যখন 10,000 টাকা এতে জমে যাবে তখন এখান থেকে কি আমি আর টাকা ঠুসে ঠুসে ভরতে পারবো? ঠিক আছে, ছোটবেলায় দেখতাম মা করতো, ঘটের মধ্যে টাকা ভরে যাচ্ছে, তারপরে কি সব দিয়ে এরকম ভাবে খুঁচিয়ে আবার ঢুকিয়ে দিত, ঠিক আছে। ওকে, তো সেটা কি করতে পারবো? ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রেও তাই, মানে আগে থেকে একটা লিমিট মেনশন করা রয়েছে, ঠিক আছে। তাই ইফ দ্য কন্টিনজেন্সি ফান্ড ইজ নট ইউজড বাই দি গভর্নমেন্ট ব্যবহার করে নাই ওই টাকাটা, তাহলে তাতে অ্যাড করার কোনো পারপাস নেই। দারুণ কোশ্চেন, ভীষণ দরকারি প্রশ্ন, ভীষণ দরকারি, ভীষণ লেভেলের দরকারি। ওকে, মাথায় গেল ব্যাপারটা? যদি ব্যবহার করা না হয় তাহলে এক্ষেত্রে কি করা হবে, তাতে টাকা রাখার দরকার নেই। এবার রিসেন্ট বেশ কিছু আপডেটস হয়েছে। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্ট্রি হোল্ড দ্য ফান্ড অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্টের বিহাফে এখানে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্ট্রি টাকা পয়সাগুলি হোল্ড করবে। খুবই স্বাভাবিক, গভর্নমেন্টের টাকা ফাইন্যান্স মিনিস্ট্রি হোল্ড করবে না তো কি করবে। এবং এই যে ফান্ড সাইজ এটা টাইম টু টাইম বাড়ানো হয়, কারণ আমাদের ইনফ্লেশন হচ্ছে, জিনিসের দাম বাড়বে, খরচ যদি হয় কন্টিনজেন্সির জন্য খরচটাও বাড়াতে হবে। সো এক্ষেত্রে যেমন কিনা হচ্ছে গিয়ে এটা শুভম ভালো ফিল করতে পারবে, আমাদের 10 বছর কিংবা 20 বছর আগে গার্লফ্রেন্ডদের একটা 5 টাকার চকলেট দিলেও হয়ে যেত, এখন কি আর 5 টাকার চকলেট দিলে হয়, এখন সিল্ক দিতে হয় 100 টাকা দাম, ঠিক আছে। তার মানে ইনফ্লেশন কি, শুভমের এই এই যে লেখাটা, এই লেখাটাকে স্ক্রিনশট নাও, ঠিক আছে, পাঠিয়ে দাও। তাহলে 2005-এ এই কর্পাস ফান্ডটা রেইজ করা হয়েছে 5 কোটি টাকা থেকে, 5 কোটি টাকা থেকে 500 কোটি টাকায়, ঠিক আছে। ওকে, কর্পাস ভ্যালু চেঞ্জ হয়েছে, ফাইন ফাইন, ঠিক আছে। এবং লাস্ট ইউনিয়ন বাজেটে, এই জাস্ট লাস্ট ইউনিয়ন বাজেটের 2021-এ গভর্নমেন্ট
এনহ্যান্স দি কন্টিনজেন্সি ফান্ড 500 থেকে 30,000 কোটি 2021-এ। বুঝেছো? ফোকাস 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 হিয়ার। এই ক্ষেত্রে মনে রাখতে হবে একটু অ্যামাউন্টটা, যেহেতু করোনার জন্য চেঞ্জ হয়েছে। ঠিক আছে, 5 থেকে 500 2005-এ ছিল, এই রিসেন্টলি এটা 2021-এ 500 থেকে 30,000 কোটি ফাইন্যান্স বিলের দ্বারা চেঞ্জ হয়েছে। তোমরা জানো সবাই কি লেভেলের খরচ হয়েছে, নতুন করে আমাদের বলবার কিছু নেই। করোনাতে আমাদের গভর্নমেন্টের 500 কোটি টাকা জাস্ট ধুলে উড়ে যাবে, যেই লেভেলের একটা করোনার আউটব্রেক আমরা দেখেছি। তাই জন্য এটাকে ভবিষ্যতে আরো অনেক রকমের অনেক ডিজিজ আসতে পারে, অনেক প্রবলেমস আসতে পারে, তাই গভর্নমেন্ট এক্ষেত্রে রেডি এর জন্য। ঠিক আছে, এবার the fund can be increased through a finance bill when the parliament is in the session। এবার এই ফান্ড আমাকে বাড়াতে হবে, তো মানে লাইক আমি কি খরচা করছি না করছি সেই খরচের রেসপেক্টে এটাকে বাড়াতে হবে। এবার এটিও পার্লামেন্টের কোনো মিটিং এর থ্রু দিয়ে হবে। যখন পার্লামেন্টে ডিফারেন্ট সেশনস পড়াবো, ডিফারেন্ট মিটিং নিয়ে পড়াবো, তখন না হয় আবার ফার্দার কথা হবে। বাট আপাতত এই যে ফান্ডটা রেইজ করা হচ্ছে ফাইন্যান্স বিলের দ্বারা, এটি রেইজ করা হবে অর থ্রু অর্ডিনেন্স। এটা অর্ডিনেন্স হবে, অর্ডিনেন্স ইফ দ্য হাউস নট ইন সেশন। যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে, এবার এই অর্ডিনেন্স কি, কিভাবে কি হয় না হয় সেটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো। ঠিক আছে, পরপর হবে আলোচনা। সিম্পল পয়েন্ট, এখানে ফাইন্যান্স বিল এখানে আমরা ইনক্রিজ করছি পার্লামেন্ট যখন আমার এখানে সেশনে থাকছে, সেই সেশনের থ্রু দিয়ে, মানে ওই 500 কোটি টাকা 30,000 কোটি টাকা হয়েছে, 30,000 থেকে ভবিষ্যতে 35 হতে পারে, 40 হতে পারে, হোয়াটএভার যাই হবে না কেন, সেটা একটা ফাইন্যান্স বিলের থ্রু দিয়ে হবে। ফার্দার আমরা এই নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এইবার এইখানে একজন ব্যক্তি আছে, ওই যে বলছিলাম যে একটা কোটা থাকবে কিছু, না হলে তো খরচ হতেই থাকবে হতেই থাকবে। এবার withdrawal from the fund take place with the approval of the Secretary of Department of Economic Affairs in terms of Contingency Fund of India Act 1950। তাহলে এই যে উইথড্রলটা আমরা দেখতে পাচ্ছি, এই উইথড্রলের ক্ষেত্রে এখানে ফান্ডের একটি ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, যেখানে 1950 অ্যাক্টের থ্রু দিয়ে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর সেক্রেটারি থ্রু দিয়ে অ্যাপ্রুভালটা আসবে। এবার দেখো, এক্সপেন্ডিচার সেক্রেটারির পার্লামেন্ট ছাড়া কিছু হচ্ছে না। ঠিক আছে, পার্লামেন্ট প্রথমেই থাকছে। এবার পার্লামেন্ট একটা কোটা মেনশন করে দিয়েছে, বুঝেছো? পার্লামেন্ট একটা কোটা মেনশন করে দিয়েছে। এবার এই কোটার পার্লামেন্ট বারে বারে গিয়ে ওই কোটাটাকে চেক করবে না যে কে খরচা করছে, কত খরচা করছে না, কারণ পার্লামেন্টের এই নিয়ে অনেক কাজকর্ম আছে। তাহলে সেই কাজগুলোকে কে করছে? দেখো, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার কামস আন্ডার দি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আলাদা একটা মিনিস্ট্রি আছে খরচপাতি দেখার জন্য, তার মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। while increasing the corpus last year, গভর্নমেন্ট এখানে ডিসিশন নিয়েছে এক্সপেন্ডিচার সেক্রেটারির কে ক্ষমতা বেশি বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? বলছে যে কর্পাস ভ্যালুটা আছে তার যে 40% সেটা ডাইরেক্টলি এক্সপেন্ডিচার সেক্রেটারির হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। যেই কর্পাস ভ্যালুটা আছে তার 40% খরচ করবার জন্য কখনোই কারোর থেকে কোনো পারমিশন নিতে হবে না, এক্সপেন্ডিচার সেক্রেটারির পারমিশনেই হবে। ফার্দার 40%-র পরে, ঠিক আছে, all further contingency fund releases beyond this limit will require the approval of expenditure secretary in addition to the economic affairs secretary approval। তার মানে 40%-এর বাইরে গিয়ে যখন আমি খরচা করব, তখন আমার এক্সপেন্ডিচার সেক্রেটারির এখানে আমার অ্যাপ্রুভাল লাগবে, সাথে লাগবে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এর সেক্রেটারি। এবার এই যে খরচগুলো, এগুলো তো অলরেডি পার্লামেন্ট দিয়ে রেখেছে। পার্লামেন্ট বলছে যে খরচা করো, তোমার খরচের জন্যই রয়েছে 30,000 কোটি টাকা। এই 30,000 কোটি টাকা 40% এক্সপেন্ডিচার সেক্রেটারি পর্যন্ত খরচ হয়ে যাবে,
অ্যান্ড ফার্দার খরচা করলে ইকোনমিক অ্যাফেয়ার্স খরচা করবে, এবং 30,000 কোটি টাকার বিয়ন্ডে যদি হয় তখন আবার পার্লামেন্ট ডিফারেন্ট মিটিং এর দ্বারা ডিসিশন নেবে যে ফান্ড বাড়াবে কি বাড়াবে না। এবার লিমিটেশনসটা আপাতত আমি কন্টিনজেন্সি ফান্ডের রেসপেক্টে বলছি, পার্লামেন্টারি কমিটি যখন পুরোটা পড়াবো তখন ওইখানে গিয়ে আবার ক্লিয়ার হবে শুভশ্রী, ঠিক আছে?